1971 সাল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যখন চরম পর্যায়ে, ঠিক তখন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পাকিস্তানকে বাঁচাতে বঙ্গোপসাগরের দিকে পাঠিয়েছিলেন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পরমাণু শক্তিচালিত যুদ্ধজাহাজের বহর ইউএসএস এন্টারপ্রাইজ বা মার্কিন সপ্তম নৌবহর। সেবার রাশিয়ার পরমাণু সাবমেরিনের তারায় আমেরিকা পিছু হটলেও দীর্ঘ 55 বছর পর 2026 সালের এই উত্তপ্ত ভূ রাজনীতিতে আবারও বঙ্গোপসাগরের বুকে ধেয়ে আসছে সেই একই মার্কিন সপ্তম নৌবহরের ছায়া। ইতিহাসের সেই ভূত আজ আবার নতুন করে তাড়া করছে দক্ষিণ এশিয়াকে। কিন্তু এবার লড়াইটা পাকিস্তানের জন্য নয়, এবার লড়াইটা খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের নিজের অস্তিত্বের। আমেরিকা তাদের সুবিশাল নৌবহর নিয়ে কেন আবার বঙ্গোপসাগরের দিকে চোখ পড়েছে? কেন বেইজিংকে কাউন্টার করতে ওয়াশিংটন এই সাগরে তাদের সামরিক শক্তি রেকর্ড পরিমাণে বাড়িয়ে চলেছে? আর এই দুই অতি পরাশক্তি যখন বঙ্গোপসাগরের 0 পয়েন্টে মুখোমুখি, তখন এর ঠিক মাঝখানে থাকা বাংলাদেশের জন্য এটি কি কেবলই কূটনৈতিক চাপ, নাকি এক বিশাল সামরিক সার্বভৌমত্বের ঝুঁকি? চলুন ইতিহাসের সুতো ধরে বর্তমানের এই মহাযুদ্ধের আসল ইনসাইড স্টোরি উন্মোচন করা যাক। মার্কিন সপ্তম নৌবহর কি এবং এর ক্ষমতা? এই পুরো সমীকরণটি বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে এই সপ্তম নৌবহর বা 7th ফ্লিট আসলে কি এবং এর ধ্বংসাত্মক ক্ষমতা কতটা। মার্কিন নৌবাহিনীর যতগুলো দূরপাল্লার যুদ্ধদল বা ফ্লিট রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় এবং শক্তিশালী হলো এই সপ্তম নৌবহর। জাপানের ইয়োকোসুকাতে এর মূল সদর দপ্তর হলেও এর কাজের এলাকা পুরো ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর জুড়ে। একটু কল্পনা করুন, এই একটি মাত্র নৌবহরে সার্বক্ষণিকভাবে মোতায়েন থাকে প্রায় 50 থেকে 70টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন, 150টিরও বেশি ফাইটার জেট এবং প্রায় 27,000 মার্কিন মেরিন সেনা। এই বহরে থাকা এক একটি এয়ারক্রাফট ক্যারিয়ার আসলে সমুদ্রের বুকে ভাসমান এক একটি আস্ত সামরিক শহর। পৃথিবীর যে কোনো প্রান্তের একটি ছোটোখাটো দেশকে এক নিমিষেই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এই একটি মাত্র ফ্লিট। আর এই ভয়ঙ্কর মার্কিন দানবটি এখন চক্কর দিচ্ছে ভারত মহাসাগরের কৌশলগত জলসীমায়, যার ঠিক প্রবেশদ্বারেই রয়েছে আমাদের বঙ্গোপসাগর। বেইজিংকে অবরুদ্ধ করার মার্কিন ছক। কিন্তু প্রশ্ন হলো, ওয়াশিংটন থেকে 1000 মাইল দূরে এই বঙ্গোপসাগরের কাছাকাছি আমেরিকার এই ফ্লিটকে এত সক্রিয় করার দরকার কি পড়ল? এর উত্তর লুকিয়ে আছে একটি শব্দে: চায়না। আমেরিকা খুব ভালো করেই দেখেছে চীনের মুক্তারমালা বা স্ট্রিং অফ পার্লস পলিসির কারণে মিয়ানমার, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বন্দরগুলো এখন পরোক্ষভাবে বেইজিংয়ের সামরিক নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। চীন যদি বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের নিজেদের আধিপত্য কায়েম করে ফেলে, তবে বৈশ্বিক বাণিজ্যের উপর আমেরিকার যে একচ্ছত্র নিয়ন্ত্রণ তা চিরতরে শেষ হয়ে যাবে। তাই মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন সিদ্ধান্ত নিয়েছে চীনকে তাদের নিজের সীমানার ভেতরেই অবরুদ্ধ করে রাখতে হবে। আর এই কৌশলের নাম কন্টেইনমেন্ট পলিসি। আমেরিকা চাইছে যুদ্ধ লাগলে এই সপ্তম নৌবহর যেন মুহূর্তের মধ্যে বঙ্গোপসাগরের উপর দিয়ে চীনের দিকে যাওয়া সমস্ত তেলবাহী জাহাজ এবং সাপ্লাই চেন পুরোপুরি ব্লক করে দিতে পারে। ফলে বঙ্গোপসাগর এখন আর কোনো শান্ত সাগর নয়, এটি এখন চীনকে ঘায়েল করার জন্য আমেরিকার তৈরি করা এক বিশাল ফাঁদ। বাংলাদেশের উপর মার্কিন চাপ ও সেন্ট মার্টিন ফ্যাক্টর। আর আমেরিকার এই চীনকে অবরুদ্ধ করার মহাপরিকল্পনার মূল জাতাকলে পড়ে গেছে বাংলাদেশ। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এখন এই দাবার বোর্ডের সবচেয়ে মূল্যবান গুটি। আমেরিকা দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএসে যুক্ত করার জন্য এক ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ দিয়ে আসছে। আন্তর্জাতিক রাজনৈতিক মহলে একটি অত্যন্ত সংবেদনশীল গুঞ্জন রয়েছে, আমেরিকা নাকি বঙ্গোপসাগরের উপর সার্বক্ষণিক নজরদারি চালানোর জন্য বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ বা তার আশেপাশে একটি বিশেষ লজিস্টিক বা সামরিক সুবিধা চায়। যদিও বাংলাদেশ অফিসিয়ালি সবসময় এই দাবি অস্বীকার করেছে,
তবে ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, আমেরিকা যদি সেন্ট মার্টিনে বা বাংলাদেশের উপকূলের কাছাকাছি কোনো বেস বা রাডার স্টেশন স্থাপন করতে পারে, তবে তাদের সপ্তম নৌবহর সরাসরি মিয়ানমারে থাকা চীনের তেল পাইপলাইন এবং খোদ চীনের মূল ভূখণ্ডের উপর নিখুঁত সামরিক নজরদারি চালাতে পারবে। আর এই কারণেই ওয়াশিংটনের হাই প্রোফাইল কর্মকর্তারা ঘন ঘন ঢাকা সফর করছেন, যার মূল লক্ষ্য বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে ভারতের মতো আমেরিকার দিকে ঝুঁকিয়ে দেওয়া। বাংলাদেশের জন্য লাভ নাকি চরম নিরাপত্তা ঝুঁকি? এখন প্রশ্ন আসে, আমেরিকার এই সপ্তম নৌবহরের সক্রিয়তা এবং ওয়াশিংটনের এই চাপ বাংলাদেশের জন্য কতটা বিপজ্জনক? সহজ ভাষায় বলতে গেলে এটি বাংলাদেশের জন্য এক চরম নিরাপত্তা ঝুঁকি এবং সার্বভৌমত্বের পরীক্ষা। ঝুঁকিটা বোঝা যাক। বাংলাদেশ অলরেডি চীনের কাছ থেকে সাবমেরিন কিনেছে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাবমেরিন ঘাঁটি পেল বাংলাদেশ এবং চীনের সহায়তায় কক্সবাজারে তৈরি করেছে আধুনিক সাবমেরিন ঘাঁটি। এখন বাংলাদেশ যদি আমেরিকার সপ্তম নৌবহরকে বঙ্গোপসাগরের অতিরিক্ত সুবিধা দেয় বা তাদের জোটে যোগ দেয়, তবে চীন মুহূর্তের মধ্যে বাংলাদেশের উপর ক্ষুব্ধ হবে এবং আমাদের বিলিয়ন ডলারের অর্থনীতিকে থমকে দেবে। আবার অন্য পিঠে বাংলাদেশ যদি আমেরিকার প্রস্তাব পুরোপুরি প্রত্যাখ্যান করে চীনের দিকে ঝুঁকে পড়ে, তবে ওয়াশিংটন বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা বা স্যাংশন জারি করে দেশের অর্থনীতি চুরমার করে দিতে পারে। সবচেয়ে বড় ভয় হলো, যদি কখনো দক্ষিণ চীন সাগর বা তাইওয়ান নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, তবে এই সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের চীনা স্বার্থে আঘাত হানবে। আর এর ফলে যুদ্ধের বারুদ সরাসরি এসে আছড়ে পড়বে বাংলাদেশের উপকূলে, আমাদের নাফ নদী কিংবা সেন্ট মার্টিনে। 1971 সালে সপ্তম নৌবহর এসেছিল বাংলাদেশের স্বাধীনতাকে রুখে দিতে, আর 2026 সালে এসে সেই একই সপ্তম নৌবহরের ছায়া খেলা করছে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে দর কষাকষির টেবিলে। পরাশক্তিদের এই মরণপণ লড়াইয়ের মাঝে ঢাকাকে এখন ইতিহাসের সবচেয়ে কঠিন কূটনৈতিক পরীক্ষা দিতে হচ্ছে। বাংলাদেশকে অত্যন্ত সতর্কতার সাথে নিজের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে। কোনো পরাশক্তির পাতা ফাঁদে পা না দিয়ে নিজের জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থকে সবার উপরে রাখাই হবে চতুরতা। কারণ হাতির লড়াইয়ে দিন শেষে উলুখা গড়ার প্রাণটায় যায়। বাংলাদেশ যেন পরাশক্তিদের এই মহাসংগ্রামের বলির পাচা না হয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রার্থনা। আপনার কি মনে হয় আমেরিকার সপ্তম নৌবহরের এই চাপ কি বাংলাদেশ সফলভাবে সামলাতে পারবে? সেন্ট মার্টিন নিয়ে আমেরিকার এই আগ্রহের আসল কারণ কি? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ভূ রাজনীতির এমন রোমাঞ্চকর ইনসাইড স্টোরি আরও দেখতে দ্য ক্রিয়েটিভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।